পৃষ্ঠা ৯১। প্রশ্ন ১১। বাঙালির চিত্রকলা চর্চার ধারায় চিত্রশিল্পী হিসেবে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। উত্তর: গগনেন্দ্রনাথ ঠাকুর ১৮৬৭ খ্রিস্টাব্দের ১৮ সেপ্টেম্বর কলকাতার জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন গুণেন্দ্রনাথ ঠাকুর, গয়হস্য মধ্যে নয় একার দন্তের নয় দয় রফলা, গুণেন্দ্রনাথ ঠাকুর। সেন্ট সেভিয়ার স্কুলে ছাত্র থাকাকালীন গগনেন্দ্রনাথ ছবি এঁকে পুরস্কৃত হন। আর্ট স্কুলের শিক্ষক হরিচরণ বসুর কাছে তিনি ছবি আঁকা শেখেন। পরিণত বয়সেই তিনি প্রধানত ছবি আঁকার চর্চা করেছেন। ওকাকুরা প্রেরিত জাপানি শিল্পী টাইকান আর হিসিদার কাছে তিনি অবনীন্দ্রনাথের সঙ্গে জাপানি কালি, তুলি আর ওয়াশের কাজ শেখেন। ইউরোপীয় পদ্ধতির জল রঙের ব্যবহারেও তার দক্ষতা ছিল। বাস্তবধর্মী চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ এদেশে ফরাসি শিল্প ভাষাগত উপাদান প্রবর্তনের প্রচেষ্টায়ও অগ্রগণ্য। প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকায় তিনি অজস্র কার্টুন বা ব্যঙ্গচিত্র এঁকেছেন। ১৯০৭ খ্রিস্টাব্দে তিনি ইন্ডিয়ান সোসাইটি ফর ওরিয়েন্টাল আর্টের সম্পাদক হন। বাংলার কারুশিল্প প্রচারের জন্য ১৯১৬ খ্রিস্টাব্দে বেঙ্গল হোম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন স্থাপন করেন এবং তার সম্পাদক হন। মঞ্চসজ্জা, দৃশ্যপট রচনার অভিনবত্বে কাকের ছবি সম্বলিত 12 ইঙ্ক স্কেচেস অ্যালবাম তৈরিতে, চিত্রশিল্পের নানান পরীক্ষা নিরীক্ষায়, ভোঁদর বাহাদুর গ্রন্থ রচনায় তার প্রতিভার সাক্ষ্য ছড়িয়ে রয়েছে। বিরূপ বজ্র, অদ্ভুত লোক, realm, REALM, realm of the absurd, 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 নবহুল্লোড়, reform screams, REFORM, reform, SCREAMS, screams গ্রন্থে তার আঁকা বহু ব্যঙ্গচিত্র স্থান পেয়েছে। আধুনিক শিল্পের অন্যতম পথিকৃৎ গগনেন্দ্রনাথ ১৯৩৮ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি পরলোক গমন করেন। ১২। বাঙালির চিত্রকলা চর্চার ধারায় যামিনী রায়ের ভূমিকা কতখানি তা বুঝিয়ে দাও। উত্তর: বাঁকুড়া জেলার বেলিয়াতোড় গ্রামে জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী যামিনী রায়। অন্তস্থ জয়াকার ময়হস্যই দন্তের নয় দীর্ঘই। যামিনী রায় গ্রামে মাটির মূর্তি শিল্পীদের সঙ্গে সময় কাটিয়েই তার শিল্পী জীবনের সূচনা হয়। গভর্নমেন্ট আর্ট স্কুলে শিক্ষা গ্রহণ করার পর তিনি ফাইন আর্ট বিভাগে ইউরোপীয় একাডেমিক রীতির চিত্রবিদ্যা শেখেন। ১৯১৮ থেকে ১৯ তার ছবি ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্টের পত্রিকায় প্রকাশিত হতে থাকে। গ্রাম বাংলার নিসর্গচিত্র, আদিবাসী জীবন ও জীবিকা, ধর্মীয় সাম্প্রদায়িকতা ও ধর্মকাহিনী নির্ভর ছবি আর পটচিত্র অঙ্কনে তিনি ছিলেন অনবদ্য। ১৯৩৪ খ্রিস্টাব্দে তাঁর ছবি সর্বভারতীয় প্রদর্শনীতে ভাইসরয়ের স্বর্ণপদক লাভ করে। ১৯৫৫ খ্রিস্টাব্দে তিনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। আর্ট স্কুলে গিলার্ডি সাহেবের কাছে তেল রঙে আঁকায় অভ্যস্ত হয়ে উঠলেও পরবর্তীকালে যামিনী রায় জল রঙে অসামান্য সব ছবি এঁকেছেন। কালীঘাটের পটুয়াদের শৈলীর দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হন। ফরাসি চিত্রধারার মধ্যে যার সরল রেখার পরিবর্তে ছবিতে আবার পড়ছি ফরাসি চিত্রধারার মধ্যে যারা সরল রেখার পরিবর্তে ছবিতে কার্ভ, কয়াকার ভয়রেপ, এটি একটি ইংরেজি শব্দ, কার্ভ ব্যবহার করেন, তাদের চিত্রকলা তাকে অনুপ্রাণিত করে। সেজান,
ভ্যান গগ আর গগাঁর মতো পোস্ট ইমপ্রেশনিস্ট শিল্পীদের ছবি দেখে তিনি আকৃষ্ট হয়েছেন। ছবি আঁকার ক্ষেত্রে তার মূল লক্ষ্যটিকে তিনি নিজেই নির্দিষ্ট করেছেন। তা যেন অন্য সকলের ছবির থেকে আলাদা হয়, তা সে ভালোই হোক বা মন্দই হোক। পরবর্তী শিল্পীদের অনেকেই তাঁর দেখানো পথে নিজের নিজের চিত্রভাষা গড়ে তুলতে সক্ষম হয়েছেন। 13. বাঙালি চিত্রকলা চর্চার ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য আলোচনা করো। উত্তর: কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এক বিপুল ঐতিহ্যমণ্ডিত ও সাংস্কৃতিক পরিবেশে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তরুণ বয়সে তিনি দাদা জ্যোতিরিন্দ্রনাথের সাহচর্যে এবং নিজের চেষ্টায় আঁকা শেখেন। তার তরুণ বয়সে আঁকা কিছু স্কেচের সন্ধান পাওয়া যায় মালতী পুঁথিতে 1878, পকেট বুকে 1889 এবং হেঁয়ালি চিত্রে 1892। পাণ্ডুলিপিতে কাটাকুটি ঢেকে দেবার জন্য উদ্দেশ্যহীন আঁকাআঁকি থেকে রেখায় রেখায় মেলবন্ধনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের চিত্রশিল্প চর্চা শুরু হয়। পৃষ্ঠা 92। কালো পেন্সিল, প্যাস্টেল বা রঙিন খড়ি, ব্লটিং পেপার, জল রং, নানা ধরনের ফুল, লতা পাতা, গাছের রস থেকে তৈরি রঙকে তিনি ছবি আঁকার উপকরণ হিসেবে ব্যবহার করেছেন। তেল ও জল রঙের সঙ্গে সঙ্গে প্যাস্টেল, রঙিন চক, ড্রাই পেন্ট এবং এচিং এর কাজ তিনি করেছেন। নানান মৌলিক চিন্তা ও পদ্ধতিতে তিনি বিচিত্র কৌশলে কখনো মানুষ, পশু, পাখি, ফুল, সাপ, অঙ্গ প্রত্যঙ্গের বাঁক, আবার কখনো বা পাখির ঠোঁট, উদ্যত নখ ও চলার ভঙ্গিকে তার ছবিতে ফুটিয়ে তুলেছেন। প্যারিসে আর্ট স্কুলে তাঁর চিত্র প্রদর্শনী হয়। সেখানে তার আঁকা আত্মপ্রতিকৃতিটি থেকে তার অন্তর্লোকের পরিচয় পাওয়া যায়। নারী মূর্তি, রেখায় টানা মুখ, কলম ও মোটা তুলিতে আঁকা মুখাবয়ব, নিসর্গ চিত্র, পরিচিত অনেকের প্রতিকৃতি, বন্ধনী শুরু রাজশেখর বসু, পুপে, মুসোলিনি, বন্ধনী শেষ, অদ্ভুত দেহী পশু পাখির ছবি আঁকায় তার বিশিষ্টতা ধরা পড়ে। তার ছবিগুলির মধ্যে ছিল শেষ নিঃশ্বাস, অহল্যা হলো পাষাণী ইত্যাদি। প্রাত্যহিক জীবনের বহু বিচিত্র অনুভূতিকে নিজের চিত্রশিল্পে দৃঢ় নিষ্ঠা ও প্রত্যয়ের সঙ্গে তিনি রূপ দিয়েছেন। প্রশ্ন 14। বাংলা চিত্রকলা চর্চার ধারায় অসিত কুমার হালদারের অবদান আলোচনা করো। উত্তর: শিল্পী অসিত কুমার হালদার 1890 খ্রিস্টাব্দের 10ই সেপ্টেম্বর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শ্রী সুকুমার হালদার। অবনীন্দ্রনাথ ঠাকুরের যে ছাত্রেরা নব্যবঙ্গীয় চিত্রকলার প্রসার ঘটিয়েছিলেন, অসিত কুমার ছিলেন তাঁদের মধ্যে একজন। নন্দলাল বসুর অন্যতম সহযোগী হিসেবে 1909 থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি অজন্তা গুহা চিত্রের অনুলিপির কাজে নিযুক্ত ছিলেন। এছাড়াও তিনি বাঘ বয়াকার গয়হসন্ত, বাঘ গুহা চিত্র ও যোগী মারা অন্তস্থ জয়কার গয়দীর্ঘই ময়াকার বয়শূন্য রয় আকার যোগী মারা গুহা চিত্রের অনুলিপির কাজ করেন। 1911 খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনের অধ্যক্ষ রূপে কলা ভবনের সূচনা করেন। 1924 খ্রিস্টাব্দে অসিত কুমার জয়পুর শিল্প বিদ্যালয়ের অধ্যক্ষ হন। 1925 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি লখনৌ সরকারি শিল্প মহাবিদ্যালয়ের স্থায়ী অধ্যক্ষ ছিলেন। তার আঁকা অজস্র ছবির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রাসলীলা, যশোদা ও শ্রীকৃষ্ণ, অগ্নিময়ী সরস্বতী, কুণালের চক্ষু লাভ,
ওমর খৈয়াম ইত্যাদি। অজন্তা, বাঘ গুহা ও রামগড়, হোদের গল্প, পাথুরে বাঁদর, রামদাস ও কয়েকটি গল্প, ভারতের কারুশিল্প, ঋতু সংহার ও মেঘদূত কাব্যের অনুবাদ তাঁর সাহিত্য ও শিল্প প্রতিভার সাক্ষ্য বহন করে। মূর্তিকলাতেও তিনি বিশিষ্টতা অর্জন করেন। তাঁর কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছেন মুকুল দে, রমেন চক্রবর্তী, প্রতিমা ঠাকুর প্রমুখ। 1964 খ্রিস্টাব্দের 13ই ফেব্রুয়ারি তাঁর জীবনাবসান হয়। প্রশ্ন 15। বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের বয়কার হর্ষই বর্গীয় জয়কার বৈষণ্য র বেইজের অবদান আলোচনা করো, অথবা বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। উত্তর। প্রখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজ 1906 খ্রিস্টাব্দের 25শে মে বাঁকুড়ার যুগীপাড়ায় জন্মগ্রহণ করেন। দারিদ্র্যের মধ্যে শৈশব অতিবাহিত হলেও শিল্পের প্রতি ছিল রামকিঙ্করের গভীর অনুরাগ। দেবদেবীর ছবি আঁকায়, ছুতোর কামারদের কাজে, পুতুল গড়ায়, পোস্টার লিখনে, থিয়েটারের মঞ্চসজ্জায় তার সহজাত ক্ষমতা ছিল। প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় তাকে 1925 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে নিয়ে আসেন। সেখানে তিনি নন্দলাল বসুর সান্নিধ্য লাভ করেন। শান্তিনিকেতনে তাঁর সতীর্থদের মধ্যে ছিলেন রমেন্দ্রনাথ চক্রবর্তী, বিনোদ বিহারী মুখোপাধ্যায় প্রমুখ। পরে তিনি শান্তিনিকেতনের শিক্ষক হিসেবে ভাস্কর্য বিভাগের প্রধানের পদ থেকে 1971 খ্রিস্টাব্দে অবসর নেন। তাঁর আঁকা অজস্র ছবি ও ভাস্কর্যের মধ্যে বিখ্যাত উৎসবী চোখ, রস্য খণ্ডত্ব দন্তেশ্ব বয় দীর্ঘই, উৎসবী চোখ, শিলং সিরিজ, শরৎকাল, কৃষ্ণের জন্ম, নতুন শস্য, বিনোদিনী, মহিলা ও কুকুর, গ্রীষ্মের দুপুর, সুজাতা, বুদ্ধদেব, গান্ধীজি, হাটের সাঁওতাল পরিবার, কাজের শেষে সাঁওতাল রমণী, কালের পথে, রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, আলাউদ্দিন খাঁ প্রমুখের মূর্তি প্রভৃতি। ভারতের নানা স্থানে তার ছবি ও মূর্তির প্রদর্শনী হয়েছে। দেশের প্রধান সংগ্রহশালাগুলিতে তাঁর শিল্পকর্ম মর্যাদার সঙ্গে স্থান পেয়েছে। 1970 খ্রিস্টাব্দে রামকিঙ্কর পদ্মভূষণ উপাধি পান। 1975 খ্রিস্টাব্দে তিনি বিশ্বভারতীর এমেরিটাস প্রফেসর হন। 1976 খ্রিস্টাব্দে বিশ্বভারতী তাঁকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন। রামকিঙ্কর বেইজ 1980 খ্রিস্টাব্দের 2 আগস্ট লোকান্তরিত হন। প্রশ্ন 16। বাঙালি চিত্রকলা চর্চার ধারায় বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। উত্তর। অবনীন্দ্রনাথ নন্দলালের স্নেহধন্য শান্তিনিকেতনের আবহাওয়ার লালিত এক মহান শিল্পী ছিলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। 1916 খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনের কলা ভবনে ভর্তি হন। প্যারা। 1925 খ্রিস্টাব্দে বিনোদ বিহারী কলা ভবনের শিক্ষক এবং সেই সঙ্গে সেখানকার ছোট মিউজিয়ামের কিউরেটর ও লাইব্রেরিয়ান হন। টেম্পেরা তার প্রিয় মাধ্যম হলেও তেল রং ও মিউরালেও ময়জফলা হর্ষৌ বৈষণ্য রয়াকার লয়কার ও মিউরালেও তিনি ছিলেন পারদর্শী। ভারতীয় শিল্পকলায় জাপানি ভাবধারা আনয়নে তিনি ছিলেন পথিকৃৎ। তার শিল্প প্রতিভার কিছু নিদর্শন শান্তিনিকেতনের কলা ভবন ও হিন্দি ভবনের ফ্রেস্কোগুলিতে ছড়িয়ে রয়েছে। নেপাল সরকারের অনুরোধে ওই দেশের শিক্ষা বিভাগের উপদেষ্টার দায়িত্ব নেন বিনোদ বিহারী। তিনি পরে বেশ কিছুকাল নেপালের সরকারি মিউজিয়ামের কিউরেটরও ছিলেন।
দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসায় 1956 খ্রিস্টাব্দে অপারেশন করাতে গিয়ে তিনি সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে পড়েন। প্যারা 1958 খ্রিস্টাব্দে বিনোদ বিহারী কলা ভবনে ফিরে কিছুকাল সেখানে অধ্যাপনা করার পরে সেখানকার অধ্যক্ষ হন। 1973 খ্রিস্টাব্দে তিনি এমেরিটাস অধ্যাপক হিসেবে কিছুদিন কলা ভবনের সঙ্গে যুক্ত ছিলেন। দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার পরেও বিনোদ বিহারী ছবি এঁকেছেন, ভাস্কর্য করিয়েছেন, কাগজ কেটে ছবি বসিয়েছেন এবং টালি দিয়ে অজস্র মিউরালের কাজ করেছেন। চিত্র সমালোচক এবং লেখক হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেন। তার চিত্রকর গ্রন্থটি বিখ্যাত। কর্তা বাবা তাঁর আত্মজীবনীমূলক রচনা। তিনি পদ্মভূষণ 1974 ও বিশ্বভারতীর দেশিকোত্তম উপাধিতে ভূষিত হয়েছিলেন। পৃষ্ঠা 93, প্রশ্ন 17। চিত্রশিল্পী হেমেন মজুমদারের চিত্রকলার পরিচয় দাও। উত্তর: হেমেন বন্ধনীর মধ্যে হেমেন্দ্রনাথ মজুমদার 1894 খ্রিস্টাব্দের 14 এপ্রিল 1301 বঙ্গাব্দ বর্তমান বাংলাদেশের ময়মনসিংহের অন্তর্গত গোচিহাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র ছিলেন। পঞ্চম জর্জের ভারতাগমন উপলক্ষে এই কলেজে ছাত্রদের তোরণ সজ্জার আদেশ দেওয়া হলে দেশপ্রেমিক হেমেন্দ্রনাথ তা অগ্রাহ্য করেন। পরবর্তী সময়ে তিনি কলেজ ত্যাগ করে স্বাধীনভাবে শিল্প সাধনায় ব্রতী হন। মুম্বাই, মাদ্রাজ, দিল্লি ও কলকাতায় অনুষ্ঠিত চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি শীর্ষস্থান অধিকার করেন এবং শিল্পী সমাজে সুপ্রতিষ্ঠিত হন। চিত্রকলার প্রায় সকল বিভাগেই তার প্রতিভা লক্ষ্য করা যায়। বসুমতী, প্রবাসী, ভারতবর্ষ প্রভৃতি নামী পত্রিকায় তাঁর বহু ছবি মুদ্রিত হয়। 1339 বঙ্গাব্দে তিনি পাঞ্জাবের পাতিয়ালা রাজ্যের রাজশিল্পী পদে যোগ দেন। তাঁর আঁকা স্মৃতি, মানস কমল, পরিণাম, অনন্তেশ্বর, সাকি, কমল না কণ্টক প্রভৃতি ছবি বিখ্যাত। আর্ট অফ এইচ মজুমদার, শিল্পী, ইন্ডিয়ান মাস্টার প্রভৃতি চিত্র পত্রিকাগুলি তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়। 1911 খ্রিস্টাব্দে যোগেশচন্দ্র শীল, যামিনী রায়, অতুল বসু প্রমুখের সহযোগী হিসেবে তিনি ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্টস প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। 1350 বঙ্গাব্দে শিল্পী হেমেন মজুমদারের মৃত্যু হয়। প্রশ্ন 18। বাংলা চিত্রকলা চর্চার ইতিহাসে জয়নুল আবেদিনের অবদান আলোচনা করো। উত্তর: 1943 বাংলা দুর্ভিক্ষ নামে বিখ্যাত চিত্রাবলীর শিল্পী জয়নুল আবেদিনের জন্ম বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে। তিনি কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুল, বর্তমানে কলেজ থেকে 1933 খ্রিস্টাব্দে পাশ করেন। প্রথমে তাঁর আঁকার বিষয়বস্তু ছিল প্রধানত রোম্যান্টিক ল্যান্ডস্কেপ ও বর্ণময় উপজাতি মহিলা। দ্বিতীয় মহাযুদ্ধের সময় 1943 খ্রিস্টাব্দে সারা বাংলাদেশ জুড়ে দুর্ভিক্ষের যে বিভীষিকা তিনি দেখেন তা তাঁর শিল্পকর্মকে ব্যাপকভাবে প্রভাবিত করে। ম্যাডোনা 1943 ছবিতে দুর্ভিক্ষের শিকার কঙ্কালসার মৃত্যুপথযাত্রী সন্তানের সদ্য মৃত মায়ের বুক থেকে সুধা টেনে নেবার ঐকান্তিক চেষ্টার নির্মম দৃশ্যকে তিনি ফুটিয়ে তোলেন। দেশ বিভাগের পর তিনি করাচিতে পাকিস্তান সরকারের আর্ট বিভাগে যোগ দেন। এখানে থাকার সময়ে আবেদিন ঢাকায় আর্ট ইনস্টিটিউশনের পরিকল্পনা করেন। 1947 খ্রিস্টাব্দে ঢাকায় আর্ট ও ক্রাফট কলেজ প্রতিষ্ঠিত হয় এবং 1949 খ্রিস্টাব্দে তিনি তার অধ্যক্ষ হন।
1963 খ্রিস্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ফাইন আর্টের ডিন পদ লাভ করেন। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হবার পর কলকাতা ও ঢাকার মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানের সময় কলকাতায় তার আঁকা ছবির একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এইসব ছবির মধ্য দিয়ে তিনি বাংলাদেশের যুদ্ধ বিধ্বস্ত মানুষের অবস্থা দেখিয়েছেন। প্রশ্ন 19, বাংলা চিত্রকলা চর্চার ইতিহাসে চিত্তপ্রসাদ ভট্টাচার্যের অবদান আলোচনা করো। উত্তর, চিত্তপ্রসাদ ভট্টাচার্যের জন্ম বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে। তার পিতা ছিলেন চারুচন্দ্র ভট্টাচার্য। চিত্তপ্রসাদ চট্টগ্রামেই তার বিদ্যালয় ও কলেজ জীবন অতিবাহিত করেন। স্নাতক স্তরে পাঠরত থাকার সময়ে চট্টগ্রাম কমিউনিস্ট পার্টির সংস্পর্শে এসে তিনি গণ আন্দোলনে যুক্ত হন। চিত্রাঙ্কনে স্বাভাবিক প্রতিভার অধিকারী চিত্তপ্রসাদ 1942-43 খ্রিস্টাব্দের আগস্ট আন্দোলনের ও দুর্ভিক্ষের পটভূমিকায় আঁকা ছবিগুলির জন্য শিল্পজগতে বিখ্যাত হয়ে আছেন। 1943 খ্রিস্টাব্দে মেদিনীপুরের দুর্ভিক্ষের যে ছবি তিনি এঁকেছিলেন তা সর্বকালীন দুর্ভিক্ষের প্রতিচ্ছবি হয়ে আছে। 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের এবং 1947 খ্রিস্টাব্দের তেলেঙ্গানার কৃষক বিদ্রোহের ছবিগুলি তাঁর অবিস্মরণীয় কীর্তি। বোম্বাই, দিল্লি, কলকাতার নানা স্থানে তাঁর এই ছবিগুলির প্রদর্শনী হয়েছে। অবনীন্দ্রনাথের বা পাশ্চাত্যের প্রভাব থাকলেও গ্রামে সাধারণ দুঃখী ও সংগ্রামী মানুষই তাঁর শিল্পকলার প্রধান বিষয়বস্তু ছিল। তিনি স্কেচ ও উডকাটের মাধ্যমে দুর্ভিক্ষের ভয়াবহ চিত্রাবলী এঁকেছেন বলিষ্ঠ ভঙ্গিতে। তাঁর আঁকা তেভাগার প্রতিরোধ আর ফসলের অধিকার শিরোনামের ছবি দুটি ছাড়াও শিরোনামহীন আরও কয়েকটি ছবিতে আন্দোলনের সময়কার আবহ ফুটে উঠেছে। 33 বছর বোম্বাইয়ের আন্ধেরিতে থাকাকালীন অ্যালবাম, কার্ড, ছবি প্রভৃতি বিক্রি করে অনিয়মিত উপার্জনের মাধ্যমে তিনি নানা অসুবিধার মধ্যেই থাকতেন। অসুস্থ অবস্থায় তিনি কলকাতায় চিকিৎসার জন্য আসেন এবং কলকাতাতেই তাঁর মৃত্যু হয়। প্রশ্ন 20, বাংলা পটচিত্রের ইতিহাসে কালীঘাটের পটের গুরুত্ব ও অবস্থানটি নির্দেশ করো। উত্তর, প্রাচীন পটশিল্পের এবং পটশিল্পীদের উল্লেখ সুপ্রাচীন সংস্কৃত সাহিত্যের পাতায় পাওয়া যায়। পটুয়াদের আঁকা ছবি ও তার কাহিনী, বর্ণনাধর্মী পটের গান ধর্মপ্রচারে একান্ত সহায়ক হয়েছিল। এ প্রসঙ্গে মঙ্গল কাব্যের পট উল্লেখযোগ্য। প্যারা, কালীঘাটের পট। 1798 খ্রিস্টাব্দে কলকাতায় কালীঘাটে মন্দির প্রতিষ্ঠিত হলে ক্রমশ পটুয়ারা তার সংলগ্ন বাজারে তাঁদের আঁকা পট ও পুতুলের পসরা সাজিয়ে তোলেন। মিশ্র জীবিকার মানুষের অংশগ্রহণে পটে অপরূপ বৈচিত্র্য দেখা দিয়েছিল। দেবদেবীর মুখাবয়ব, সরা, চৌকো পটে আঁকা মূর্তি পুজোয় ব্যবহৃত হতো। পরবর্তী সময়ে পৌরাণিক কাহিনী সংবলিত পট তৈরি হতে দেখা যায়। সংগ্রহে ও গৃহসজ্জায় এগুলির চল এখনো আছে। সামাজিক অবক্ষয়, নব্য বাবু কালচারের বিকৃতি, ব্যভিচার, সাজসজ্জা সহ সমসাময়িক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা নিয়েও ব্যঙ্গের মধ্য দিয়ে পটচিত্র এঁকেছেন শিল্পীরা। সমাজ সচেতনতার কাজেও যেমন নিরক্ষরতা দূরীকরণ, গাছ বাঁচাও প্রভৃতি পটচিত্রের ব্যবহার লক্ষ্য করা যায়। ক্রমশ বিদেশি শিল্পীদের উজ্জ্বল রঙের ছবির সঙ্গে সমতা রক্ষা করতে না পেরে পটশিল্প হারিয়ে যেতে থাকে। কালীঘাটের পটের উৎস থেকে বিলুপ্তি 1815 থেকে 1935 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 3টি প্রধান ধারা প্রচলিত। 1. ইন্দ্রমোহন ঘোষ, কালীচরণ ঘোষ, নিবারণ ঘোষদের ধারা। 2.
বলরাম, নীলমণি ও গোপাল দাসের ধারা। 3. চিত্রকর সম্প্রদায়ের ধারা: কার্তিক চিত্রকর, গদাধর চিত্রকর, গৌরাঙ্গ চিত্রকর, গণেশ চিত্রকর, প্রভাস চিত্রকর, নারায়ণ চিত্রকর প্রমুখ। ভারত সরকার স্বীকৃত কালীঘাট পটের শেষ শিল্পী হিসেবে রজনী চিত্রকর 1965 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের হাত থেকে পুরস্কার লাভ করেন। পৃষ্ঠা 94। প্রশ্ন 21। বাংলা চিত্রকলার ধারায় পুঁথির পটচিত্র ও তার বিভিন্ন ঘরানার পরিচয় দাও। পুঁথির পাটা চিত্র। আবার পড়ছি, বাংলা চিত্রকলার ধারায় পুঁথির পাটা চিত্র ও তার বিভিন্ন ঘরানার পরিচয় দাও। উত্তর: প্রাচীন ও মধ্যযুগের ভারতীয় সাহিত্য তো বটেই, সমগ্র বিশ্বের সাহিত্যই পুঁথি নির্ভর। পুঁথির আনুষঙ্গিক বহু উপাদানের মধ্যে রয়েছে গ্রন্থ পাটা, গ্রন্থচ্ছদ, গ্রন্থসূত্র, গ্রন্থচ্ছদ সূত্র বা লেভি ইত্যাদি। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গ্রন্থ পাটা বা পুঁথি পাটা। প্যারা। সংস্কৃত পুট পয়হস্যৌট, পুট শব্দ থেকে পাটা শব্দটি এসেছে, যার অর্থ আবরণ। পুঁথির আবরণ বা ঢাকনাই হল গ্রন্থ পাটা। পুঁথিকে ধুলো, বালি, জলীয় বাতাস থেকে বাঁচানোই এর উদ্দেশ্য। আধুনিক পরিভাষায় গ্রন্থের মলাটি হল গ্রন্থ পাটা। প্রাচীনকালে দুখণ্ড কাঠ দিয়ে পুঁথি পাটা তৈরি হতো। তুলট কাগজের পুঁথির পাটা হিসেবে নিম, কাঁঠাল, সেগুন, শালকাঠের টুকরো ব্যবহার করা হতো। পুঁথির মাপের উপরে পাটার মাপ নির্ভর করত। গ্রন্থ পাটাকে অনেক সময় আধুনিক ছাপা বইয়ের মলাটের প্রচ্ছদ চিত্রের মতোই নানান রঙে, রেখায় বা খোদাই করা কাজের মাধ্যমে অলঙ্কৃত করা হতো। গ্রন্থপাটা ছাড়াও পুঁথির পৃষ্ঠার নানা বর্ণের বিস্ময়ানুক চিত্র ও অলঙ্করণও চোখে পড়ে। এর মধ্যে দিয়ে চিত্রকলা চর্চার এক বিশেষ ঐতিহ্য ধরা পড়ে, যা গ্রন্থ মালিক ও শিল্পীর রুচিরও পরিচায়ক। প্যারা। শিল্পশৈলীর বৈশিষ্ট্য অনুযায়ী পাটা চিত্রকে 3 ভাগে ভাগ করা যায়। 1. রাজস্থান ও পাহাড়ি শৈলী। 2. ওড়িশি শৈলী। 3. স্থানীয় লোকায়ত শৈলী, যার মধ্যে রয়েছে বিষ্ণুপুর, বাঁকুড়া, বর্ধমান, হুগলি, বীরভূম, মেদিনীপুর, মুর্শিদাবাদ ও কোচবিহার জেলায় প্রাপ্ত পাটাচিত্র। প্রশ্ন 22। বাংলার লোকচিত্রকলার ইতিহাসে দশাবতার দাসের অবস্থান ও গুরুত্ব নির্ণয় করো। উত্তর: বিষ্ণুপুরের বিখ্যাত লোকশিল্প হল 400 বছরের পুরনো দশাবতার দাস। মল্লরাজ বীর হাম্বিরের সময় থেকে বিষ্ণুপুরে দশাবতার দাস খেলা শুরু হয়। প্যারা। বিষ্ণুর 10 অবতার: মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কিকে নিয়ে পরিকল্পিত এই খেলার মধ্যে ধর্মভাবনা নিহিত। পৃষ্ঠা 94 চলছে। বিষ্ণুপুরে বুদ্ধ অবতারের স্থানে জগন্নাথের চিত্র দেখা যায়। এটি ওড়িশা থেকে খেলাটি আসার প্রভাব বলে অনুমিত হয়। প্যারা। বিষ্ণুপুরের ফৌজদার পরিবার এই বিলুপ্ত প্রায় শিল্পের ঐতিহ্য বহন করে চলেছেন। কথিত আছে, রাজা বীর হাম্বির তার সেনাপতি কার্তিক ফৌজদারকে তাস আঁকতে বলেন। তেঁতুল বিচির আঠা, পাতলা কাপড়, খড়ি, মাটি, মেটে সিঁদুর, গালার রং, তুলি, কাঁচি, স্থানীয় অঞ্চল থেকে জোগাড় করা রং ইত্যাদি ব্যবহার করে মূলত বৃত্তাকার তাস তৈরি করা হয়। তাসে আঁকা ছবির সহজ সাবলীল রেখা ভঙ্গি, প্রাকৃতিক রঙের ব্যবহার সহজেই দৃষ্টি আকর্ষণ করে। দশাবতার তাসে 3 রকমের তাস দেখা যায়। রাজা তাস 10টি,
মন্ত্রী বা উজির তাস 10টি এবং রং তাস 100টি। এই রং তাসকে এক্কা, দোক্কা, তেক্কা, চৌকা, পঞ্জা, ছক্কা, সাতটা, আটটা, নক্কা, 10 নামে ডাকা হয়। বিভিন্ন অবতারের এক একটি সেটে 12টি করে তাসের জন্য বিভিন্ন প্রতীক ও জমিনের আলাদা রং ব্যবহার করা হয়। 5 জন করে খেলোয়াড় একসঙ্গে বসে শুদ্ধাচারে ভগবানকে স্মরণ করে এই তাস খেলতেন। তবে কেউ কারো সহযোগী হতে পারতেন না। আশ্চর্য সুন্দর শিল্পকীর্তির নিদর্শন হলেও সময়ের সঙ্গে তাদের খেলাটি হারিয়ে যাওয়ায় এই শিল্পটিও ক্রমশ হারিয়ে যেতে বসেছে। প্রশ্ন 23। বাংলা লোকচিত্রকলার ইতিহাসে দেয়াল চিত্রের গুরুত্ব নির্ণয় করো। উত্তর: মাটির বাড়ির দেয়ালে, পাঁচিলে, ফ্রেস্কো, রিলিফ সমন্বিত যে চিত্র দেখতে পাওয়া যায় তাই দেয়াল চিত্র হিসেবে পরিচিত। আদিবাসী জনসমাজে সাঁওতাল, সরাক, মাহাতো, ভূমিজ, কামার, কুমোর, ডোম, বাউরি প্রভৃতি জাতিগোষ্ঠীর ক্ষেত্রে দেয়াল চিত্রের ব্যবহার লক্ষ্য করা যায়। সাঁওতাল লোকপুরাণে গল্পের আকারে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আবশ্যিক আচরণ বিধির মধ্যে স্থান দেওয়া হয়েছে। প্রাচীনকালে শিকারের কাজে পুরুষদের সাফল্য কামনা করে ঘরের দেয়ালে ছবি আঁকত মেয়েরা। এই জাদু বিশ্বাসী ক্রমে সৌন্দর্য বোধের ভাবনায় রূপান্তরিত হয়েছে। সাঁওতাল গৃহে দেয়াল চিত্রের আধার রূপে পিণ্ডা বা পিণ্ডে এবং কাঁথের কথা উল্লেখযোগ্য। পিণ্ডে দেয়ালের ছবি আঁকার ক্যানভাসের পরিসীমা রচনায় এবং রঙের বৈচিত্র্য স্থাপনে গুরুত্বপূর্ণ, আর কাঁথের মধ্যে রয়েছে ফ্রেস্কো ও রিলিফ জাতীয় কাজ। রিলিফ তৈরি করা হয় সাধারণত প্রথম গৃহ নির্মাণের সময়, আর ফ্রেস্কো প্রতি বছরের উৎসব অনুষ্ঠানের সময় নতুন করে দেয়ালে আঁকা হয়। কাঁথ কয়চন্দ্রবিন্দু আকার থ। কাঁথ বা দেওয়াল পুরুষেরা তৈরি করলেও মূলত মহিলারাই দেয়াল চিত্রণের কাজ করতেন। সাঁওতাল বাড়ির দেয়ালে কখনো ধনুকের মতো কিংবা অর্ধবৃত্তাকার রেখার ক্রম আবর্তন দেখা যায়। আবার কোথাও জ্যামিতিক নকশার আকারে পদ্ম, গাঁদা, সূর্যমুখী, গোলাপ, ময়ূর, ঘুঘু, মুরগি, পেঁচা, হাতি, প্রজাপতির ছবি দেখা যায়। গিরিমাটি, গুঁড়ো নীল, আলতা, খড়িমাটি, শিমপাতার রস লাগিয়ে জ্যামিতিক আকার ও ছবিতে বৈচিত্র্য আনা হয়। কোষে কোষে রিলিফের কাজে খণ্ডিত কাহিনী চিত্র ও ইঙ্গিতধর্মী রিলিফের কাজও লক্ষ্য করা যায়। 24। নিচের বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। ফ্রেস্কো, রিলিফ। উত্তর: ফ্রেস্কো। সাঁওতাল রমণীরা দেয়ালে যেসব ছবি এঁকে থাকেন নির্মাণ পদ্ধতি অনুযায়ী তাদের ফ্রেস্কো ও রিলিফ এই দুই ভাগে বিন্যস্ত করা হয়ে থাকে। কাঁথ বা দেয়ালে সাদা মাটির প্রলেপ দেওয়ার পর কাঁচা অবস্থাতেই সাঁওতাল রমণী তার আঙুলের স্পর্শে যে চিত্রের আঁক কাটেন, শুকিয়ে যাওয়ার পর তারই স্পষ্ট অকৃত্রিম সাবলীল ছবি ফুটে ওঠে। এই প্রক্রিয়াটি এবং এ ধরনের ছবিগুলিই হল ফ্রেস্কো গঠনশৈলীর নিরিখে ফ্রেস্কোকে ধনুকের মতো কিংবা অর্ধবৃত্তাকার রেখার ক্রমাবর্তন এবং লতা, ফুল, পদ্ম, গাঁদা, সূর্যমুখী, গোলাপ, পাখি, প্রজাপতি, পেঁচা, ময়ূর, ঘুঘু, পশু, হাতি, মুরগি ইত্যাদি মোটিফের সুললিত প্রকাশ এই দুই ভাগে বিন্যস্ত করা হয়ে থাকে। পৃষ্ঠা 95। রিলিফ। কোনো বাড়ি তৈরি হওয়ার সময় পুরনো ঘরের ফাঁকা দেয়ালে নতুন করে মাটি লাগিয়ে রিলিফের কাজ চলে। দেয়ালে মাটি লাগিয়ে বর্গাকার বা আয়তাকার বর্ডারের মধ্যে ছবির বিষয়ের একটা কাল্পনিক খসড়া করে দেয়ালে মাটি ধরানো হয়। তারপর আঙুলের সাহায্যে বা বাতার ছিলকে দিয়ে কেটে কেটে কাঙ্ক্ষিত বস্তুর রূপ দান করা হয়। প্যারা।
ফ্রেস্কোর তুলনায় রিলিফের কাজে শিল্পীরা বেশি বিভিন্ন প্রাকৃতিক রং ব্যবহার করে থাকেন। লাল রঙের জন্য লাল মাটি, নীলের জন্য গুঁড়ো নীল, কালো রঙের জন্য টায়ার পোড়া, মাটি মেশানো সিঁদুর ছিল বেগুনি রঙের জন্য, এবং সবুজ রঙের জন্য ব্যবহার হতো শিম পাতার রস। রিলিফের ছবিতে লতা পাতা, ফুল গাছ, ফুল, বিড়াল, কুকুর, বাঘ, গরু, শিয়াল, ঘোড়া, হরিণ, মানুষ, হাতি, মুরগি, চিল, ঘুঘু, পেঁচা, হাঁস, মাছরাঙা, ময়ূর ইত্যাদির উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রশ্ন 25, নিচের বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। কাঁথ, পিণ্ডা। উত্তর, কাঁথ। কাঁথ শব্দের অর্থ হলো দেয়াল। এই দেয়ালে সাধারণত ফ্রেস্কো ও রিলিফের কাজ লক্ষ্য করা যায়। রিলিফ সৃষ্টি করা হয় প্রথম গৃহ নির্মাণের সময়, আর প্রতি বছরই নানান উৎসব অনুষ্ঠান উপলক্ষে ফ্রেস্কো আঁকা হয়ে থাকে। এই ফ্রেস্কো বা রিলিফ নির্মাণের আগে দেয়ালকে সৃজন উপযোগী করে তোলা হয় কাঁকর মাটি, নীল মাটি ও সাদা মাটির প্রলেপন দিয়ে। মহিলারা দেয়ালগুলিকে ছবি আঁকার উপযোগী ক্যানভাস করে তোলেন এবং ছবিও আঁকেন তারাই, কিন্তু কাঁথ বা দেয়াল তৈরি করেন পুরুষেরাই। পিণ্ডা। সাঁওতাল জনজাতির পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির একেবারে নিচের অংশ, অর্থাৎ গ্রাম্য ভাষায় গাং, গয়াকার উঁয় হসন্ত, দেয়ালকেই পিণ্ডা বলা হয়ে থাকে। এই পিণ্ডা কাঁথের নিচের অংশ, যা কাঁথের থেকে বাইরের দিকে স্থূলভাবে শেষ হয়েছে। এটিকে মোটা করে গোবরের প্রলেপ দিয়ে শক্ত করে তৈরি করা হয়, যাতে জল লাগলে কিংবা বৃষ্টির ঝাপটায় নষ্ট না হয়ে যায়। এতে কালো রং লাগানো হয় এবং এমনভাবে তৈরি করা হয় যাতে এর ওপর মানুষ বসতে পারে। আমরা বসার জন্য যে পিঁড়ি ব্যবহার করি, এই শব্দটি সেই পিণ্ডা থেকেই এসেছে। প্রশ্ন 26, পটচিত্রের ইতিহাসটি সংক্ষেপে আলোচনা করো। উত্তর, পট শব্দের গঠনগত অর্থ পটি, পটয় হস্যই, যুক্ত চিহ্ন অ, বন্ধনীর মধ্যে অং, অনুস্বার, বিয়োগ চিহ্ন মূর্ধন্য, বিয়োগ চিহ্ন বস্ত্র। দাঁড়ি। লেখা বা ছবি আঁকার জন্য বস্ত্রখণ্ডকেও পট বলা হয়ে থাকে। ছবি আঁকার কাঠকেও পট বলা হতো। চিত্রপট বা ছবিও পট নামে চিহ্নিত হতো। সংস্কৃত ভাষায় পট শব্দের অর্থ কাপড়। পরবর্তীকালে বস্ত্রখণ্ডের উপর অঙ্কিত চিত্রই পট নামে চিহ্নিত হয়। কাপড়ের উপর যারা ছবি আঁকতেন, অতীতে তাঁরাই পট্টিদার, পট্টিকার, পটকার, পটুয়া নামে চিহ্নিত করা হতো। পরবর্তীকালে কাগজ আবিষ্কৃত হয় এবং তার ফলে কাপড়ের উপর ছবি আঁকার ধারাটি কাগজের মধ্যে এসে পড়ে। সুপ্রাচীন কাল থেকেই বিশ্ব জুড়ে পটের প্রচলন ছিল। এই পটের প্রথম ও প্রাচীনতম নিদর্শনটি মিশরের। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের কিছু নির্বাচিত গল্প নিয়ে আঁকা জড়ানো পটের সন্ধান পাওয়া গেছে ইসরায়েলের এক পর্বত গুহায়। চীন, জাপান, নেপাল, তিব্বত প্রভৃতি স্থানে বৌদ্ধ জাতকের কাহিনী নিয়ে আঁকা জড়ানো পটের সন্ধান পাওয়া গেছে। ভারতবর্ষের অজস্র প্রাচীন পুঁথিতে পটের উল্লেখ রয়েছে। খ্রিস্টপূর্ব 4th শতকে পাণিনি তাঁর অষ্টাধ্যায়ী ব্যাকরণে গ্রামের শিল্পীকে পটিদার বা পটুয়া আখ্যায় অভিহিত করেছেন। পতঞ্জলির মহাভাষ্য, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম কিংবা 8ম শতকে রচিত বিশাখদত্তের মুদ্রা রাক্ষস নাটকে পটুয়াদের গুপ্তচর বৃত্তিতে নিযুক্ত থাকার বিবরণ লিপিবদ্ধ রয়েছে। এইসব গ্রন্থে পটুয়া প্রসঙ্গ থেকেই বোঝা যায় যে চিত্রকর বা পটুয়া বৃত্তি এক অত্যন্ত প্রাচীন বৃত্তি। প্রশ্ন 27, কালীঘাটের পটের বিষয় বৈচিত্র্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর, 1798 খ্রিস্টাব্দে কালীঘাটের মন্দির প্রতিষ্ঠিত হলে ভক্তমহলে ও দর্শনার্থীদের কাছে
পট বিক্রির অভিপ্রায়ে গ্রামীণ পটুয়ারা সেই এলাকায় বসবাস শুরু করেন। তাদের কাছে থাকতো দেবদেবীর মুখের মূর্তি, পুতুল, সরাচিত্র ইত্যাদি। পরবর্তীতে ক্রমশ চৌকোপটে দেবতার মূর্তি আঁকা শুরু হয়। কালীঘাটের পটুয়াদের পটচিত্রের ক্রমবিকাশের রূপটিকে দেবদেবীর মুখের অবয়ব ও পুতুল, সরায় আঁকা দেবদেবীর ছবি, ধর্মীয় পট, পৌরাণিক পট, দৈনন্দিন জীবনের ছবি, ব্যঙ্গচিত্র ইত্যাদি বিভিন্ন ধারায় বিন্যস্ত করা যেতে পারে। পটের বিষয়বস্তুর মধ্যে ছিল দাঁড়ে বাঁধা কাকাতুয়া, পাকানো চাদর গায়ে বিলাসী বাবু, পটের বিবি, গড়গড়া নলমুখে সাহেব, মাছকুটুনি বাঙালি গিন্নি, বীণা বাদনরতা যুবতী, শালঙ্কারা গৃহবধূর সামনে হুঁকো হাতে চেয়ারে বসা গৃহকর্তা, মহন্ত এলোকেশী, মহাদেবের কোলে ঘুমন্ত পার্বতী ও বৃক্ষ শাখায় সুখ পাখি ইত্যাদি। 1800 থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতার সমাজে লক্ষণীয় বাবু কালচারের ক্ষয়িষ্ণু রূপের প্রতিফলন পটচিত্রে ধরা পড়েছিল। বস্তুত পটুয়ারা সমাজ পরিবর্তনের ধারাটিকেই তাঁদের শিল্পের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছেন এবং যাবতীয় সামাজিক অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে ব্যঙ্গের কষাঘাত কষাঘাত হেনেছেন। এক্ষেত্রে সমাজ সংশোধনী ছিল তাঁদের মুখ্য উদ্দেশ্য। মুসলিম ও ইংরেজ শাসনের যুগ সন্ধিক্ষণে যে কালীঘাটের পটের উদ্ভব ঘটেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই তা বিলুপ্তির পথে এগিয়ে যায়। প্রশ্ন 28, বাংলার লোকশিল্প হিসেবে পটশিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, পট শব্দের অর্থ চিত্র। লোকশিল্পের অন্যতম প্রাচীন মাধ্যম পটশিল্প। বাংলাদেশেও পটশিল্পের ইতিহাস প্রাচীন। পটুয়াদের আঁকা ছবি ও সেখানে উল্লিখিত কাহিনী ধর্মপ্রচারে একান্ত সহায়ক হয়েছিল। মঙ্গল কাব্যের পট এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। মুসলিম শাসকরাও ইসলাম ধর্ম প্রচারের জন্য পটুয়াদের সাহায্য নিতেন। 1600 শতকে পটচিত্রের সাহায্যেই তুলে ধরা হতো চৈতন্যদেবের বাণী। মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে পটের উল্লেখ আছে। পুরাণ এবং লোককথাকে আশ্রয় করে একটি বড় ক্যানভাসকে কয়েকটি ভাগে ভাগ করে গল্প বলতেন পটশিল্পীরা। ছবির মাধ্যমেই এই গল্প বলা হতো। পৃষ্ঠা 96। 19 শতকে কালীঘাটের পট বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিল। প্রথম দিকে কালীঘাটের পটে দেবদেবীর ছবি আঁকা হলেও পরবর্তীকালে পটে উঠে আসে নানা সামাজিক প্রসঙ্গ। সামাজিক অবক্ষয়, নব্য বাবু কালচার এসব পটশিল্পীদের আক্রমণের লক্ষ্য হয়। 1800 থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতার বাবু কালচারের ক্ষয়িষ্ণু রূপের প্রতিফলন ধরা পড়েছিল এই পটচিত্রে। কালীঘাটের পট বিশ্বজোড়া খ্যাতি পায়। ইন্দ্রমোহন ঘোষ, বলরাম দাস, কার্তিক চিত্রকর প্রমুখ আলাদা আলাদা ধারায় কালীঘাটের পটশিল্পের প্রসার ঘটান। প্রশ্ন 29, বাংলার চিত্রকলায় দেবীপ্রসাদ রায়চৌধুরীর অবদান আলোচনা করো। উত্তর, অবনীন্দ্রনাথ ঠাকুরের এক সুযোগ্য ছাত্র ছিলেন দেবীপ্রসাদ রায়চৌধুরী। একাধারে চিত্রকর হলেও তার প্রধান পরিচিতি ভাস্কর হিসেবেই। দেবীপ্রসাদ রায়চৌধুরীর অধিকাংশ ভাস্কর্যই ব্রোঞ্জ, পয়রাফলা ওকারিয়য় জয় ব্রোঞ্জ নির্মিত। তিনি তার সব কাজেই অসামান্য দক্ষতার প্রমাণ রেখেছেন। তার ভাস্কর্যের প্রধান বক্তব্যই ছিল এক অন্তর্নিহিত শক্তির প্রকাশ। প্রধানত তার অধিকাংশ শিল্পকর্মের স্বাভাবিকতাই দর্শককে চমৎকৃত করে। তার অধিকাংশ কাজই প্রকাশ পেয়েছে ইউরোপীয় স্বাভাবিকতার উত্তরাধিকার। অন্যদিকে মাই ফাদার এর মতো ভাস্কর্য সে অর্থে স্বাভাবিকতা আশ্রয়ী না হয়েও
তার অমসৃণ পৃষ্ঠতলের টানা পড়েনে অন্তর্গত শক্তির অনুভবে হয়ে ওঠে উচ্চ মানের ভাস্কর্য। দেবীপ্রসাদের গুরুত্বপূর্ণ ভাস্কর্যগুলি হল যখন শীত আসে, ট্রায়াম্ফ অফ লেবার প্রভৃতি। 3 দশক জুড়ে অর্থনৈতিক মন্দার ফলে মধ্যবিত্ত বাঙালির জীবন ক্রমেই হয়ে উঠেছিল সংকটময়। এ সময় বাংলার বুকে নেমে আসে মহা দুর্ভিক্ষ। এই পরিস্থিতিতে শিল্পীরা তুলি ধরলেন সেই দুর্ভিক্ষে নিদারুণ অভিজ্ঞতা ছবিতে ধরে রাখতে। অনাহার ক্লিষ্ট কঙ্কালসার মানুষের মিছিল আঁকলেন দেবীপ্রসাদ রায়চৌধুরী। প্রশ্ন 30। বাংলা চিত্রকলায় সোমনাথ হোড়ের হয়কার বয়শূন্য রয়কার বয়শূন্য র সোমনাথ হোড়ের অবদান আলোচনা কর। উত্তর: ভাস্কর্যের সঙ্গে ছাপা ছবির ক্ষেত্রেও বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন সোমনাথ হোড়। কম বয়সে চিত্তপ্রসাদ ভট্টাচার্যের সঙ্গে দুর্ভিক্ষ পীড়িত গ্রামে গ্রামে ঘুরে অন্নহীন ও ক্ষুধার্ত মানুষের চিত্রাঙ্কন করেছিলেন সোমনাথ হোড়। তাঁর ব্রোঞ্জের ভাস্কর্যগুলিও দর্শকের নিবিড় মনোযোগ আকর্ষণ করেছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার ওন্স, WOUNDS, ওন্স রস্যৌ মধ্যে নয় ডয় দন্তের স সিরিজ, যেখানে সাদার ওপর সাদা গ্রাফিক্সের কাজে তিনি তুলে ধরেছেন নানা ধরনের ক্ষত চিহ্ন। কোনো কোনো কাজে সাদার সঙ্গে সামান্য লাল রঙের ছিটে যন্ত্রণার ইতিবৃত্ত, নৃশংসতা এবং আগ্রাসনের ধারণাকে তুলে ধরেন তিনি। তার উল্লেখযোগ্য ভাস্কর্যগুলির মধ্যে রয়েছে ক্ষুধা, কয়মধ্যন্বশয় হর্ষৌ ধয়াকার ক্ষুধা, পথের পাঁচালী প্রভৃতি। অধ্যায়টি পড়া এখানেই শেষ হলো। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 97, বাঙালি চলচ্চিত্রের ইতিহাস।